আমাদের দেশের সবচেয়ে বিপজ্জনক কাজ সম্ভবত সাকিবকে নিয়ে কথা বলা। কন্টেন্টে তাকে নিয়ে কথা বলা ভয়াবহ ব্যাপার। আপনি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, তাকে নিয়ে কিছু একটা বলবেন, ওটা এডিট করবেন, আপ করবেন, ইন দ্য মিন টাইম সাকিব নতুন কিছু করে ফেলবে। মানে আপনি ভালো ভেবে কন্টেন্টটা করবেন, খারাপ একটা কিছু করে ফেলবে, ফেলে পুরো ব্যাপারটা ভজকট করে ফেলবে। ইভেন তারে নিয়ে ফেসবুক স্ট্যাটাসও দেওয়া কঠিন। তারে আপনি খারাপ বলে একটা স্ট্যাটাস দিবেন, এই স্ট্যাটাসে লাইক কমেন্ট দু একটা জমতেন না জমতে সে একটা ভালো কিছু করে ফেলবে। মানে আপনি পুরো অপ্রাসঙ্গিক হয়ে গেলেন এবং আপনারা নিয়ে সবাই তামাশা করতেছে। তো আজকে সেই প্রবল ঝুঁকি নিয়ে সাকিবকে নিয়ে কথা বলতে হচ্ছে। দেখেন আমার ক্ষেত্রে ঘটনাটা কি ঘটলো, গত 3 দিন ধরে আমি সাকিবকে নিয়ে এই কন্টেন্টটা করবো বলে ভাবতেছি যে সাকিব এই 6 মাস পরে আজকে রাতে সম্ভবত লাহোরের হয়ে খেলতে নামতেছে। এই একটা ম্যাচ খেলার জন্য সে যে ভয়াবহ এফোর্টটা দিচ্ছে গত কয়েক মাস ধরে, এই 38-39 বছর বয়সে এসে একটা ম্যাচ খেলার জন্য সে যা করতেছে, এইটা নিয়ে একটা কন্টেন্ট করতে চাইছিলাম। কন্টেন্টটা শুট করতে বসবো তার আগে আগে দেখি সে আইপিএল এ বেটিং এর এক বিজ্ঞাপন নিজের পেজ থেকে পোস্ট করে বসে আছে। এখন আপনি কই যাবেন? স্বাভাবিকভাবে আমার এই কন্টেন্ট লোকজনের সামনে যেই যাবে, কন্টেন্ট দেখার আগেই আমারও গোষ্ঠী উদ্ধার করে দিবে। সেই ঝুঁকি নিয়েই কথা বলে আমাদের বিষয় অবশ্য বেটিং এর সাকিব বা রাজনীতির সাকিব বা ব্যবসায়ী সাকিব না। আমি একটু বলতে চাই যে সাকিব কিভাবে গ্রেট হচ্ছে, এবং এই গ্রেট হওয়ার সঙ্গে এই যে তার 39 বছর 38 বছর বয়সে এই ভয়াবহ পরিশ্রম, এই যে ক্রিকেটের জন্য ক্ষুধা, এই জিনিসটা কি প্রভাব ফেলে, কেন আমাদের দেশে বাকি কারোর মধ্যে আপনি এই গ্রেটনেসের এই বৈশিষ্ট্যটা দেখতে পান না, এই জিনিসটা আজকে একটু আলোচনা করবো আমরা। দেখেন আমি 18-19 বছর ধরে সাংবাদিকতা করছি, তারও আগে 4-5 বছর ধরে স্পোর্টসে কাজ করছি কন্ট্রিবিউটর হিসেবে। এই সময়কালে আমি শুধু বাংলাদেশে সম্ভবত 500-600 ক্রিকেটারের ইন্টারভিউ নিচ্ছি। সবারই যে এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়ে সেইভাবে পাবলিশ করছি তা না, কথা বলছি, ইন্টারভিউ নেওয়ার অর্থে কথা বলছি। একটা কমন প্রশ্ন মোটামুটি সবাই করছে, 500-600 ক্রিকেটার তো সবাই ন্যাশনাল টিমের না, এর ভিতরে থার্ড ডিভিশন খেলা ক্রিকেটারও আছে, পায়োনিয়ার লিগ খেলা ক্রিকেটারও আছে, আবার একদম সুপারস্টার ক্রিকেটারও আছে। সবার কাছে আমার একটা কমন কোশ্চেন সবসময়, এটা প্রফেশনাল কারণেই করতে হয়েছে, যে আলটিমেট অ্যাম্বিশনটা কি, আলটিমেট ড্রিমটা কি ক্যারিয়ার নিয়ে। এখন উইথ ডিউ রেসপেক্ট, এখানে আপনি যদি মাশরাফি, তামিম, মুশফিক থেকে শুরু করে নাম না যেন কোনো খেলোয়াড় বাংলাদেশের সবাই দাঁড় করান, সবার একটা কমন উত্তর হচ্ছে আলটিমেট ড্রিম ন্যাশনাল টিমের হয়ে খেলা। যারা অলরেডি ন্যাশনাল টিমে খেলে ফেলছে তাদের কথা হচ্ছে যে তারা তাদের আলটিমেট ড্রিম স্পর্শ করে ফেলছে। তাদের কথা হচ্ছে যে আমার জীবনের সেরা স্বপ্ন ছিল লাল সবুজ জার্সি গায়ে তোলা, সেটা তো করে ফেলছে। এবং যারা সেটা পারে নাই তাদের আলটিমেট স্বপ্ন ওইটা। এই কথার দোষটাই, কিন্তু এই কথার ভিতরে একটা বিপদ আছে। আপনি যখন বাংলাদেশের একজন মানুষ বা পৃথিবীর যে কোনো দেশের মানুষ, আপনার আলটিমেট প্রাইড হচ্ছে ওই জার্সিটা গায়ে তোলা। যে দেশের মানুষ ওই দেশের জার্সি গায়ে তোলা। আমাদের সবচেয়ে বড় প্রাইড হচ্ছে লাল সবুজ জার্সি পরতে পারা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা আলটিমেট ড্রিম হইতে পারে না, এইটা আপনার আলটিমেট টার্গেট হইতে পারে না। আপনি যখন আলটিমেট ড্রিম এই শব্দ দুটো পাশাপাশি বসাচ্ছেন, শুধু ড্রিমও যদি বলেন, তো স্বপ্ন তো আকাশ স্পর্শ করা। সাকিবি বহু আগে আমার বলছিল যে স্বপ্ন তো আকাশ ছোঁয়া। এই যে আকাশ ছোঁয়ার স্বপ্নটা বাদ দিয়ে আপনি স্বপ্নটারে শুধু ন্যাশনাল স্তরে নামায় আনলেন, মানে প্রাইডের জায়গায় প্রাইড থাকবে, যে আপনি ন্যাশনাল টিমের হয়ে খেলবেন, ওটা আপনার সর্বোচ্চ প্রাইড, কিন্তু এটা আপনার সর্বোচ্চ স্বপ্ন হইতে পারে না। আপনি যখন ইন্টারন্যাশনাল স্তরে চলে আসছেন, তখন আপনার সর্বোচ্চ স্বপ্ন হবে আপনি চ্যাম্পিয়ন হবেন। ব্যক্তিগতভাবে খেললে আপনি সেরা হতে চান, আর দলগতভাবে খেললে আপনি টিমকে সেরা বানাইতে চান। এই যে শ্রেষ্ঠত্বর পিছনে ছোটার যে স্বপ্ন, এই স্বপ্নটার আমাদের খুব অভাব আছে আমাদের দেশে। অলমোস্ট কোনো ক্রিকেটার, আমি 1-2 জনের ব্যতিক্রম শেষের দিকে বলবো যে যারা একটু ব্যতিক্রম, সাকিব আল হাসান ছাড়া আপনি ওই ব্যতিক্রম তালিকায় খুব বেশি ক্রিকেটার পাবেন না যারা মনে করে যে জাতীয় দলে পৌঁছানোটা হচ্ছে শুরুমাত্র। এই প্রাইডকে কাজে লাগায় তাকে সর্বোচ্চ স্তরে যেতে হবে। এই মনে করতে না পারাটা শুধু যে স্বপ্নের অভাব তা কিন্তু না, এটা একটা ক্ষুধার অভাব। আপনি দেখছেন আমাদের ঘরোয়া ক্রিকেটেও একেবারে এলেবেলে ব্যাটিং। ঘরোয়া ক্রিকেট বাদ দেন, যখন পাড়ার ক্রিকেট খেলেন আপনারা 2 দিন 3 দিনের ম্যাচ আজকাল কি খেলেন? আমাদের সময় তো দেখতাম যে লোকেরা 2 দিন 3 দিন ধরে একটা ম্যাচ খেলতেছে, আমাদের মহল্লায় প্রচুর হতো। ওখানেও আপনি দেখবেন না কেউ সেঞ্চুরির পরে খুব লম্বা ইনিংস খেলতেছে, সেঞ্চুরির পরে সবাই সন্তুষ্ট হয়ে যায়। ওই জিনিসটা আমাদের ন্যাশনাল টিম পর্যন্ত চলে, মানে সন্তুষ্ট খুব অল্পে, একটা সেঞ্চুরি হলেই মনে হয় ওকে অনেক বড় হয়ে গেছে। আমাদের এই জন্য আপনি দেখবেন না ঢাকা প্রিমিয়ার লিগেও খুব বেশি ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করছে। কয়জন করছে? সৌম্য একটা করছে, আর কে কেউ করছে মনে করতে পারতেছে না। আমাদের আপনি দেখবেন না ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি ট্রিপল সেঞ্চুরি আছে, 2টা মাত্র ট্রিপল সেঞ্চুরি আছে। একটা রকিবুল করছে সেই কোন আদ্দি আমলে, আরেকটা করছে তামিম।
আপনি পৃথিবীর যে কোনো ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্টের দিকে যদি তাকান, প্রতি সিজনে ওদের 8টা 10টা ডাবল সেঞ্চুরি হচ্ছে, 5টা 6টা ট্রিপল সেঞ্চুরি হচ্ছে। 16 বছর 17 বছর বয়সী ছেলেরা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে নেমে ট্রিপল মেরে দিচ্ছে। কই আমাদের এটা হয় না কেন? এটা কি শুধু দক্ষতার, শুধু স্কিলের ব্যাপার? না, আমাদের ওই ড্রিমটা নাই এবং ওই ক্ষুধাটা নাই। ড্রিমটা এবং ক্ষুধাটা একসঙ্গে হয় না, এই ব্লেন্ডটা হচ্ছে না আমাদের, কারণ আমরা খুব অল্পে সন্তুষ্ট হয়ে যাচ্ছি। আমরা কেউ সাকিব আল হাসান হইতে পারতেছি না। সাকিবের কথা বারবার বলতেছি কারণ এক সাকিবকে নিয়ে আপনাকে কয়েকটা উদাহরণ আমি দেই। সাকিব তো ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করলো 2006-এ। হ্যাঁ, 2006 পরে 2008-এ ওই যে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে একটা টেস্ট সিরিজ খেললাম, এর আগ পর্যন্ত সাকিবের কিন্তু টেস্টে বলার মতো কোনো বোলিং নাই, কোনো ইনিংসে 3 উইকেটও মনে হয় পায় নাই। হঠাৎ করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই টেস্টে আমরা একটা স্পিনার কম নিয়ে খেললাম। জেমি সিডন্সকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হলো যে জেমি, স্পিনার কম নিয়ে খেলতেছো কেন? তো সে বললো কম নিয়ে খেলতেছি না, তো সাকিব আমাদের মেইন স্পিনার, সাকিব স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলবে, ও ব্যাটসম্যান হিসেবে খেলবে না। সাকিব ওই প্রথম স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলতে নামলো এবং নেমে 7টা উইকেট তুলে নিল। আপনার কাছে মনে হতে পারে ব্যাপারটা সিনেমাটিক, কিন্তু এই ব্যাপারটা সিনেমাটিক না। এই যে সাকিব নিজেকে বোলার প্রমাণ করার জন্য এর মাঝখানে কি করছে, এই গল্পটা আপনি যখন জানবেন, এটার জন্য সে যে ক্ষুধাটা দেখাইছে সেটা যখন জানবেন, তখন বুঝবেন হি ইজ সামথিং ডিফারেন্ট। আমি জানি যখন জেমি প্রথম ডিসিশন নিয়েছে যে সাকিবকে স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলতে হবে, তার সেই কোয়ালিটি আছে বলে জেমি মনে করে এবং সারা পৃথিবী মনে করছে পরে যে সাকিব বিশ্বের সর্বকালের সেরা বাঁহাতি স্পিনারদের একজন। সেই লোকটাকে যখন জেমি ওই দায়িত্বটা দিচ্ছে, সে এমনিতে কিন্তু নেটে সাকিব বল করতে চায় না, বল ব্যাট কিচ্ছু করতে চায় না, ও খুবই অনুশীলন এড়ানো মানুষ। কিন্তু ওই সময়টায় আমার মনে আছে ওই সিরিজের আগে সাকিব অলমোস্ট সারাদিন বল করতো, সারাদিন বল করতো। টেস্টে ঠিক কি বল করলে তার সবচেয়ে বেশি কাজে লাগবে এটা নিয়ে সে রীতিমতো রিসার্চ করছে ওই সময়টায়। সেই জন্য সালাউদ্দিন ভাইয়ের হেল্প নেওয়া, যতদূর মনে হয় সালাউদ্দিন ভাইয়ের সময় টিমের সঙ্গে, ন্যাশনাল টিমের সঙ্গে না, ন্যাশনাল টিমের সঙ্গে না, যাই হোক সালাউদ্দিন ভাইয়ের হেল্প নিচ্ছে, দিনের পর দিন নেটে বল করছে, করে নিজেরা ওই এক টেস্টের আগে রেডি করে ফেলছে। আলটিমেট রেজাল্ট দেখেন, সাকিব এরপর থেকে শুধু ওই ম্যাচে 7 উইকেট পাইছে তা না, এরপরে সে পৃথিবীর একমাত্র বোলার হিসাবে পৃথিবীর সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে কমপক্ষে একবার করে 5 উইকেট পাইছে। সেটা অস্ট্রেলিয়ায়ও পাইছে, সাউথ আফ্রিকায় গিয়ে পাইছে, যে সাউথ আফ্রিকায় বছরের পর বছর কোনো স্পিনার 5 উইকেট পায় না, সেখানে গিয়ে সে পাইছে। আপনি যদি প্র্যাকটিসের ডেডিকেশনের কথা বলেন, যেটা একটু আগে বললাম, সাকিব ভয়ানক অলস এবং ভয়ানক ফাঁকিবাজ, শুধু অলস না ফাঁকিবাজও। কিরকম? সে হচ্ছে নেটে আসবে, ওই ওয়ার্ম আপ ঠিক মতো করবে, ওর সবচেয়ে উৎসাহ হচ্ছে প্র্যাকটিসে ফুটবল খেলায়, ও তো এমনি ফুটবল ফ্যানাটিক, ভয়ানক ফুটবল ফ্যানাটিক। সবচেয়ে উৎসাহ হচ্ছে যখন ফুটবল ম্যাচটা হয় ওয়ার্ম আপের জন্য, ওইটাতে। এরপরে আর তার কোনো উৎসাহ নেই বাকি ব্যাপারটাই। সে নেটে যাবে কোনো ক্রমে, 10 মিনিট ব্যাট করতে পারলে ওর মনে হয় মেলা হয়ে গেছে, আজ আর থাক, চলে যাবে নেট থেকে, গিয়ে এক পাশে বসে থাকবে, একা একা বসে থাকবে বেশিরভাগ সময়, ঘনিষ্ঠ কেউ থাকলে একটু টুকটাক গল্প করবে, তারপর এক সময় সুর করে চলে যাবে। বোলিং এর সময় নেটে ওই একই ঘটনা, কোনো ক্রমে 2-3 ওভার বল, মানে আপনার 12-14টা বল করতে পারলে ও মোর দ্যান প্লেসড, চলে যাবে। এটা নিয়ে ওর কিছু থিওরি আছে, এটা নিয়ে বারবার নিজের ইয়ে করা লাগে, ঢোল পিটানো লাগে। আমি ওর ওই যে বড় সাক্ষাৎকারটা নিয়েছিলাম, ওখানে ও ব্যাখ্যা দিচ্ছে কেন এটা করে। কিন্তু যখন সাকিব ফিল করে যে তার ট্রেনিং করার বিকল্প নাই, তখন সাকিবের চেয়ে ভিগোরাস ট্রেনিং কেউ করতে পারে না। আপনি 2019 সালের কথা মনে করে দেখেন, যখন ও 1 বছরের নিষেধাজ্ঞা কাটায় আসলো, আইসিসির নিষেধাজ্ঞা কাটায় আসলো, তখন সামনে বিশ্বকাপ। সে কি করলো? সে দীর্ঘদিন খেলার মধ্যে নাই, তার কোনো খেলার উপায়ও ছিল না, আইসিসির নিষেধাজ্ঞার কারণে সে কোথাও প্র্যাকটিসের মধ্যে থাকতে পারে না, কোথাও ম্যাচ প্র্যাকটিস করতে পারে না। তাহলে সে কি করবে? সে বিকেএসপিতে একটা ভিগোরাস ট্রেনিং ক্যাম্প আয়োজন করলো। ওইটা আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যে কোনো খেলোয়াড়ের সবচেয়ে ভয়ানক ট্রেনিং ক্যাম্প। সেই ট্রেনিং ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন ফাহিম ভাই এবং সালাউদ্দিন ভাই, বাংলাদেশের সবচেয়ে বড় 2জন কোচ এবং ওর 2জন গুরু। এর সঙ্গে একজন বক্সার, একজন দৌড়বিদ, একজন মনস্তত্ত্ববিদ, একজন ফিজিও। ওখানে একটা ভয়ানক টিম দাঁড় করানো হলো, তাদেরকে নিয়ে ও যে এফোর্ট ওইখানে দিল, এটা ইনক্রেডিবল, এটা ইনক্রেডিবল। সাকিব তো সাকিব, বাংলাদেশে সবচেয়ে বেশি ট্রেনিং করে তো মুশফিক ওই লোড নিতে পারতো বলে মনে হয় না। মানে ওখানে যে বক্সার এবং যে অ্যাথলেট ছিলেন, ওই ট্রেনিং ক্যাম্পটা খুব সিক্রেসির সঙ্গে করা হয়েছিল। আমি বহু চেষ্টা করছি যে ওখানে একটু যাওয়ার, কেউ পারমিট করে নাই, কারণ ওরা দেখাতে চায় না যে ওখানে কি হচ্ছে। কিন্তু যারা পরে 2-3 বছর পরে ওখানে যারা ট্রেনিং এর সঙ্গে ছিল, তারা বলছে যে এটা ইনক্রেডিবল ছিল। প্রতিদিন ফজরের নামাজ থেকে শুরু করে একদম ওই যে সন্ধ্যার যে আজান দেয় এই পর্যন্ত, সন্ধ্যার পরেও তার বিভিন্ন সেশন ছিল মনোবিদের সঙ্গে। এই সময় পর্যন্ত সে আসলে যারা ট্রেনার তাদেরকেই পাগল বানায় ফেলছিল।
যে আমার এখন এটা করতে হবে, প্রথমে একটা রুটিন তৈরি করা হয়েছে, ওই রুটিনের কোনো ব্যত্যয় করা যাবে না। হয়তো ট্রেনার ক্লান্ত হয়ে গেছে, ও ক্লান্ত হচ্ছে না। যে সাকিব ফাঁকি দিতে পছন্দ করে, সেই সাকিব এটা কেন করতেছে? তার 2019 বিশ্বকাপে কিছু করতে হবে, দেখায় দিতে হবে, কারণ সে টিমরে চ্যালেঞ্জ দিছে যে আমি 4 নাম্বার থেকে উঠে 3 নাম্বারে ব্যাট করতে চাই। 3 নাম্বারে তার মানে তার এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে, সেজন্য সে ইতিহাস বদলায় দিছে এবং আলটিমেটলি রেজাল্ট পাইছে, গিয়ে বিশ্বকাপে সর্বকালের সেরা পারফরমেন্সটা করে আসছে। বিশ্বকাপের ইতিহাসে এত ভালো পারফরমেন্স কেউ করে নাই। এছাড়াও কয়েকটা ফেজের কথা যদি আপনি মনে করেন, 2009 পর্যন্ত সাকিব তার ক্যারিয়ারের শুরু থেকে ওয়ানডেতে খুব পুয়ার একটা ব্যাটসম্যান ছিল, স্ট্রাইক রেট ছিল 60-70 এরকম। সেই জায়গায় 2009 সালে সে ঠিক করলো সে মারকুটে ব্যাটসম্যান হবে, ব্যাটিং স্টাইল বদলায় ফেললো, সেটার জন্য সে পাশবিক পরিশ্রম করলো। পাশবিক পরিশ্রম করার পরে 2009 থেকে 12 এই 4 বছরে সাকিব যে পারফর্মটা ওয়ানডেতে করছে, সেই পারফরমেন্স ব্যাটিং বোলিং মিলায় পৃথিবীর ইতিহাসে কোনো অলরাউন্ডার কখনো 4 বছর ধরে এটা করে নাই। এটা আমি আপনাদের লিখে দিচ্ছি, এখনই স্ট্যাটিস্টিক্স মিলান, যে কোনো সর্বকালের সেরা, সেটা জ্যাক কালিস বলেন, গ্যারি সোবার্স বলেন, ইমরান খান বলেন, যে কোনো সর্বকালের সেরা 4 বছরকে সাকিবের ওই 4 বছরের সঙ্গে তুলনা করেন, আশেপাশেও থাকবে না কেউ। এত ভয়ানক পারফরমেন্স ছিল ওই 4 বছর। সেটার পেছনে ছিল ওই ক্ষুধাটা যে না, আমাকে ওই জায়গায় পৌঁছাইতে হবে। এরপরে সে বিভিন্ন সময় দেখাইছে, ওই আপনার 2014-তে যখন সে আবার 2012 থেকে 14 একটু ব্যাট প্যাচে যাচ্ছিল, তখন ব্যাটিং স্টাইল পুরো বদলায় ফেললে সে এক ধরনের অদ্ভুত ব্যাটিং শুরু করলো টেস্টে, সেইটা দিয়ে সে বড় বড় ইনিংস খেললো, সেটার জন্য সে বহুত এফোর্ট দিচ্ছে। আইপিএলে গিয়ে রান পাচ্ছেন না, সে প্র্যাকটিসে, ওই যে বললাম প্র্যাকটিসে ফাঁকিবাজ, কিন্তু হঠাৎ করে সে ইয়েরে উড়ায় নিয়ে গেছে সালাউদ্দিন বাইরে, ওখানে নিয়ে এক্সট্রা প্র্যাকটিস করতেছে। এরকম ঘটনা তার জীবনে বহুত আছে। আমি সর্বশেষ তার যে জিনিসটার দিকে দৃষ্টি আকর্ষণ করবো সেটা হচ্ছে এই সব পরিস্থিতি ক্রিয়েট হওয়ার আগে 2024 টি20 ওয়ার্ল্ড কাপের আশেপাশের সময়টা, যখন তার চোখের সমস্যাটা ধরা পড়লো, সেটা তো একটা দীর্ঘ পর্ব, এটা নিয়ে আমি কয়েকটা কন্টেন্ট করছি, কারোর আগ্রহ থাকলে দেখে নিতে পারেন। ওই সময়ে সে তার ওই চোখের সমস্যারে ওভারকাম করে খেলার জন্য কয়েক মাস ধরে যেটা করছে, এটার তুলনা আপনি ক্রিকেটের ইতিহাসে খুব বেশি পাবেন না। যেভাবে সে চেষ্টাটা করছে এটার ওভারকাম করার জন্য, সে ওটার ওভারকাম করতে পারছে কিনা এটা কিন্তু গুরুত্ব না। যদি ভাবেন যে ওভারকাম করতে পারছে কিনা ওটা গুরুত্বপূর্ণ, তাহলে বুঝতে হবে যে আপনি আমার আজকের কন্টেন্টটা বুঝতেছেন না, যে কি নিয়ে কথা বলতেছি। ব্যাপার হচ্ছে সে যে কি চেষ্টাটা করতেছে, সে কখনো নিজের স্ট্যান্স বদলাচ্ছে, কখনো হেড পজিশন ঠিক রাখার জন্য একটা নেক ব্যান্ড পরে নামতেছে, কখনো সে আইসাইট ঠিক করার জন্য একটা চশমা পরতেছে, না করতেছে এমন কোনো কাজ নাই। শেষ পর্যন্ত হেলমেটের স্ট্রাপ দাঁতে কামড়ায় ধরে ব্যাট করলো, যেটা দেখে ডিভিলিয়ার্স বলছিল যে এটা সম্ভবত ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সার্ভাইভাল টেকনিক, যে নিজেকে টিকায় রাখার জন্য এর চেয়ে বড় চেষ্টা কেউ করছে বলে মনে হয় না। এবি ডিভিলিয়ার্স খোদ এই সার্টিফিকেট দিচ্ছেন। অবশেষে দেখেন, আজকে 2025 সালে জুন মাস, গত 6 মাস ধরে সাকিব কোনো রকম ক্রিকেট খেলে না, কোনো রকম স্বীকৃত ক্রিকেট এই সময় সে খেলে নাই। থাকে আমেরিকায় স্বীকৃত ক্রিকেট খেলবে কোথা দেয়, ওই জায়গায় স্বীকৃত ক্রিকেট হয় খুব সীমিত, ফলে তার সামনে আর সুযোগ ছিল না। 38 বছর বয়সে ধরেন সাকিবের যে সোশ্যাল অবস্থান বা ফিনান্সিয়াল অবস্থান এই মুহূর্তে আপনারা জানেন, তাতে তো তার আর এখন ক্রিকেট নিয়ে এত ব্যস্ত থাকার কথা না, ক্রিকেট তার ভাবনাতে খুব একটা জায়গা পাওয়ার কথা না। তার আসলে ওই যে নানা রকম পলিটিক্যাল বিতর্ক চলতেছে, এর মধ্যে এই বেটিং এর বিজ্ঞাপন অমুক তমুক এগুলো তো আছেই। আর দ্বিতীয় কথা, তার এখন নতুন জীবনের কথা ভাবার সময় চলে আসছে। 38 বছর বয়সে এই দেশের এই পরিস্থিতি, যেখানে সে জাতীয় দলে আর কবে খেলবে তার কোনো নিশ্চয়তা নাই, এই অবস্থায় সে নিশ্চয়ই নতুন করে জাতীয় দলের স্বপ্ন দেখে না। আপনিও বোঝেন, আমিও বুঝি, আমাদের চেয়ে সাকিব ভালো বোঝে যে এই বয়সে সাকিব পিএসএল এ আইপিএল এ দল পায় নাই মূল নিলামে, ফলে সে নিশ্চয়ই 39-40 বছর বয়সে গিয়ে পাবে না। তাহলে এই বয়সে তার ক্ষুধাটা দেখানোর দরকার। সে কিন্তু অনায়াসে এসব চিন্তা বাদ দিয়ে যে ওকে যা হয়েছে ফরগেট দ্য চ্যাপ্টার, এখন নতুন করে শুরু করে বিজনেস পলিটিক্স এগুলো নিয়েই ভাবি। বিজনেস পলিটিক্স নিয়ে ভাবতেছে সে, কিন্তু সে ক্রিকেটটা ছাড়তে চায় না। তার একটা ম্যাচ খেলতে হবে, তার ক্রিকেট খেলতে হবে, এই আশায় সে চলে আসছে আরব আমিরাতে। মানে আরব আমিরাতে এসে সে আজমান শহরে প্র্যাকটিস করতেছে। আপনারা সেই প্র্যাকটিসের ফুটেজ দেখছেন যে কি ভয়ানক প্র্যাকটিস করতেছে, কি কষ্ট করে। আরব আমিরাতের ওই টেম্পারেচার, এখন জুন মাসে ভাই আরব আমিরাতে আমার টাকা দিলেও আমি গিয়ে কোনো ক্রিকেট নেটে দাঁড়াবো না। ও তো ওখানে উল্টে টাকা দিয়ে প্র্যাকটিস করতেছে। আর আমারে যদি আপনি টাকা দেন যে না তোরে 100 টাকা দিব, যায় নেটে গিয়ে শুধু দাঁড়ায় থাকবে, আমি দাঁড়াবো না। যে টেম্পারেচার এবং যে বাজে ওয়েদার ওইখানে, ও করতেছে আজ মানে কিচ্ছু জানে না এর আউটপুট কোথায়।
অসীমকাল পরেও কি সে কোনো ম্যাচ পাবে নিশ্চয়তা আছে? কেউ কি তারা বলছে যে তুই বেটা আগামী বছর খেলতে পারবি? এই যে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার কথা ছিল, খেলতে পারলো না। বিপিএল এ খেলার কথা ছিল, খেলতে পারলো না। জাতীয় দলের তো প্রশ্নই আসে না। ওর সামনে কোনো অপশন নাই, কোনো অপশন নাই। এরপরে আগামী বছর গিয়ে হয়তো ছোট ছোট টি10 লিগ যেগুলো হয় বা এসএলপিএল টিএল টাইপের টুর্নামেন্টে ডাকলেও ডাকতে পারে। সেইটার জন্য তো এই 1 মাস ধরে আজমানের ওই টেম্পারেচারে বসে প্র্যাকটিস করার দরকার নাই। তাহলে কেন সাকিব এটা করলো? এটা করলে একমাত্র কারণ এই সময় সাকিবের সঙ্গে টুকটাক বাক্য বিনিময় অনেকেরই হয়েছে বাংলাদেশে। কারোর সঙ্গে কিন্তু সাকিব এটা শেয়ার করে নাই যে ভাই এটা এই কারণে করতেছি, কারণ ও নিজেও জানে না কেন করতেছে। ওর টার্গেট একটাই, কোথাও না কোথাও আমার খেলতে হবে। হঠাৎ করে পিএসএল সেই সুযোগটা আসছে। ভারত পাকিস্তান ওই যে বৈরী অবস্থা, ওই অবস্থা তৈরি না হলে এই সুযোগ আসতো না। পিএসএল এ সে রিশাদের বদলি হিসাবে লাহোরে ডাক পাইছে। আমি জানি না আজকে রাতে ওদের দলে নামাবে কিনা, নামানোর কথা। টিম ফরমেশন যা বুঝি তাতে যেহেতু রিশাদ যায় নাই, ফলে একটা স্পিনার হিসাবে ওকে নামাবে। নামাক বা না নামাক, এই লোক 38 বছর বয়সে একটা ম্যাচের জন্য এরকম করে যাচ্ছে, যে জানে তার আসলে অফিসিয়ালি ক্রিকেট ক্যারিয়ার ইজ ওভার, ক্রিকেট ক্যারিয়ার ইজ ওভার। তারে আর কোনো বড় টুর্নামেন্টের দলে ডাকার সম্ভাবনা নাই আগামী ভবিষ্যতে। পিএসএল ওর মূল নিলাম হলে আগামী বছর ডাকবে না তারে। আইপিএল ও মূল নিলামে আগামী বছর তারে ডাকবে না, বড় কোথাও আর ডাকবে না। তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারও ওভার। এগুলো আপনি বোঝেন, আমি বুঝি, আবারও বলি সাকিব আমাদের চেয়ে ভালো বোঝে। তারপরেও তাকে খেলতে হবে, কারণ হচ্ছে তার ক্ষুদাটা রয়ে গেছে, তার অ্যাম্বিশন রয়ে গেছে। ক্ষুদাটা কি সেটা তো আপনারা বুঝতেছেন, যে ম্যাচ খেলতে চায়, ক্রিকেট খেলতে চায়। অ্যাম্বিশনটা কি? এই বয়সে স্বপ্নটা কি? এই বয়সে স্বপ্নটা কি? এই বয়সে নতুন করে নাম্বার 1 হইতে চায়? সেটা তো নিশ্চয়ই না। কিন্তু আপনি সাকিবের সঙ্গে কথা বলতে যান, আমার ধারণা, আমি তো বলি নাই, আমি দীর্ঘকাল সাকিবের সঙ্গে কোনো ক্রিকেটীয় কথা হয় না। আমার ধারণা সাকিবকে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন, সে বলবে যে আমি বুঝি আমার আইপিএল নাও ডাকতে পারে, নাও বলবে। আমি বুঝি আমার পিএসএল নাও ডাকতে পারে। আমি বুঝি আমি আর কোনোদিন ইন্টারন্যাশনাল নাও খেলতে পারি। আমি বুঝি ডিপিএল বিপিএল কিছুই হয়তো আর আমার কোনোদিন খেলা হবে না। কিন্তু আমার একটা জিনিস মনে হয় যে শেষ হয় নাই। আমার আরেকবার নিজেকে প্রমাণ করার ব্যাপার আছে। সেটা 1 নম্বর হইতে হবে তা না, সে আরেকবার দেখাইতে চায়। এই যে তার অ্যাম্বিশন, যেটা সে জানে হয়তো পূরণ হবে না, যেটা সে জানে হয়তো কোনোদিন করে দেখানো যাবে না, এই অ্যাম্বিশনের পেছনে ছোটাটাই একজন মানুষকে গ্রেট করে। এবং এই জায়গাটা দিয়েই আমি শুরু করছিলাম যে আমাদের দেশে আপনি সাকিবের নেগেটিভ জিনিসগুলো আলাদা একটা প্যাকেটে পুরে রাখেন, বাকি যেটা থাকে ক্রিকেটার সাকিব, এই ক্রিকেটার সাকিবের প্যারালাল তো দূরে থাক, তার 100 কিলোমিটারের মধ্যে তো আমাদের কোনো ক্রিকেটার আসেনি। এটা কি এমন যে সাকিবের মতো স্কিলফুল ক্রিকেটার আমাদের এখানে জন্ম হয় নাই? আমি তো বিশ্বাস করি বাংলাদেশের আপনি যদি স্কিল ওয়াইজ সেরা 10 ক্রিকেটারের লিস্ট করেন, সাকিব ওইখানে তালিকায় ডাক পাবে না। বোলিং ব্যাটিং কোনোটাই সাকিবের খুব ভালো না, যেটা দিয়ে সে সেরা 10-এ যাইতে পারবে বাংলাদেশেরও। এমন এমন ক্রিকেটার স্কিল ওয়াইজ সেরা 10-এ আসবে যারা জাতীয় দলের হয়েও 3-4 ম্যাচের বেশি খেলতে পারে নাই। এখন তাহলে ডিফারেন্সটা কোথায়? যে লোক স্কিল ওয়াইজ এবং প্রতিভা দিক থেকে সেরা 10-এ যাওয়ার যোগ্য না, সেই লোক পৃথিবীর সর্বকালের সেরা হয়ে গেল, আমাদের বাংলাদেশ ছাড়া কোথায় চলে গেল। আর আমাদের বাংলাদেশের যারা সেরা প্রতিভা তারা ওইখানে মানে ন্যাশনাল টিমে এই জায়গাটা স্থায়ী করতে পারলো না। কারণটা কি? কারণ ওই যে শুরুতে যেটা বলছি, যে ওই স্বপ্ন এবং ওই ক্ষুধা। এরা খুব অল্পে তুষ্ট, এরা খুব অল্পে তুষ্ট। আমি খুব বাজেভাবে একটা কথা বলি, খুব বাজেভাবে একটা কথা বলি, মানে এখন বলে আপনারা রাগ করেন না, প্লিজ আমার উপর রাগ করেন না। সেটা হচ্ছে যে এদের না মানে অন্যায় করার যে স্বপ্ন দেখা, এটাও খুব ছোট। টাকার যে স্বপ্ন, এটাও খুব ছোট করে দেখে। মানে এরা ভাবে চিটাঙে গিয়ে বা সিলেটে গিয়ে একটু ফুষ্টি নষ্টি করতে পারলে সেটাই জীবনের সর্বোচ্চ। এরা ভাবে যে কোনো ক্রমে ক্যারিয়ারে 1-2 কোটি টাকা কামাইতে পারলে সেটাই বিরাট, একটা টয়টা গাড়ি কিনতে পারলে হলো। ভাই ড্রিমটা বড় করেন। আমি বলতেছি না আপনার শুধু এথিক্যালি ক্রিকেটার হিসাবে বড় হইতে হবে, অমুক তমুক, সেটাই তো চাই। স্বপ্ন দেখি সবাই এথিক্যালি অনেক বড় হবেন, অনেক বড় কিছু করবেন। কিন্তু যদি আপনারা যেভাবে চলতেছেন সেভাবেই বড় ভাবেন, মানে আমাদের ছোটবেলায় আমাদের এক স্যার বলতেন যে ক্রিমিনাল হলেও বিশ্বের সেরা ক্রিমিনাল হওয়ার স্বপ্ন দেখ। ওই জিনিসটা ভাবেন, যে টাকার স্বপ্ন দেখেন, ওকে টাকা কামাবো হচ্ছে 500 কোটি 1000 কোটি টাকা কামাবো, সেটা করতে গেলে কি করতে হবে? সেটা করতে গেলে বিশ্বসেরা ব্যাটসম্যান হইতে হবে, বিশ্বসেরা বোলার হইতে হবে, তাইলে এটা সম্ভব। আমি টয়টা গাড়ি কিনবো কেন? আমি কিনবো ওডি, আরো কি কি বলে, ওই যে রোলস রয়েস, অমুক তমুক, এইসব গাড়ি কিনবো। আমি ওগুলো নামও জানি না, আমার যোগ্যতায় কোলাবে না ওই নাম। মানে জোকস অ্যাপার্ট, রিয়েলিটি হচ্ছে যে আমাদের স্বপ্ন দেখার ক্ষমতাটা কম। আমরা আমাদেরকে উঠতে দিতে চাই না। আমরা ভাবি না যে আমাদের আসলে অনেক ক্ষমতা আছে। কারোর নাম বলতেছি না, একজন বোলারের কথা বললি যে র্যাঙ্কিং এ একটা ভালো জায়গায় যাওয়ার পরে তার হোটেল রুমে বসে আমাকে ফোনে ইন্টারভিউ দিল। আমি জিজ্ঞেস করলাম যে এখন তো বিশ্বসেরা হওয়ার স্বপ্ন দেখা যায়, যেহেতু র্যাঙ্কিং এত দূর চলে আসছে। সে বলে অমুক ভাই পারে নাই, তো অমুক ভাই পারে নাই, আমি কি আর বিশ্বসেরা হইতে পারবো?
এইটা যথেষ্ট হয়েছে। এইভাবে তো হবে না রে ভাই, আপনার কোয়ালিটি কি ভুলে যান? কোয়ালিটি তো সাকিবের অত না। আপনাকে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন দেখতে হবে। এই স্বপ্নটা আমি বলি এই জেনারেশনে কয়েকটা ছেলে, বিশেষ করে একটা ছেলের নাম আমি বলি, তানজিম সাকিব। দেখেন ওই যে তানজিম সাকিব কিন্তু এখন আমাদের যতগুলো ফাস্ট বোলার আছে তার ভিতরে সবচেয়ে বেশি লিমিটেশন শো। আপনি যদি কোয়ালিটির কথা বলেন, নাহিদ রানা, হাসান মাহমুদ, এখন আমাদের কত কত ভালো বোলার না, শরীফুল আছে, এর মধ্যে সবচেয়ে লিমিটেশনওয়ালা বোলার হচ্ছে তানজিম সাকিব। কিন্তু তানজিম সাকিবের ভিতরে এই সাকিব আল হাসানের এই ব্যাপারটা আছে, সেই অল্প সন্তুষ্ট হওয়ার লোক না। তার কথা হচ্ছে আমি তার সঙ্গে কথা বলেই একমাত্র এই জিনিসটা আর পাইছি। সাকিব ছাড়া একটা ইয়ং ক্রিকেটারের মধ্যে এটা পাইছে। আমি জানি না, এখন তো অনেক ইয়ং ক্রিকেটার আসছে, এদের তো কাছাকাছি সামনাসামনি দেখিও নাই, অনেকের কথা বলা তো দূরের থাক, হয়তো আরো অনেকের মধ্যে আছে, কিন্তু যদ্দূর কথা বলছে তার মধ্যে তানজিম সাকিবের মধ্যে এই জিনিসটা আছে যে ও বলে যে ভাইয়া আমরা তো অলরেডি বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা 19 বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের ড্রিম তো এখন ভালো খেলা হইতে পারে না, আমাদের ড্রিম তো এখন এই যে 100 উইকেট পাবো 200 উইকেট পাবো এটা হইতে পারে না, আমাদের ড্রিম হচ্ছে আমাদের বাংলাদেশ টিমরে এখন বিশ্ব চ্যাম্পিয়ন করতে হবে। ও একটু অন্যভাবে বলে যে আমার কোনো পার্সোনাল গোল নাই, আমি বিশ্বের 1 নম্বর খেলোয়াড় হইতে চাই, অমুক তমুক, এইগুলো নিয়ে আমার কোনো গোল নাই। যদিও আমি বিশ্বাস করি যে আমরা সেটা এখন এই জেনারেশন থেকে অনেকেও হইতে পারি। ও আবার ওই বাজিটা ধরে মৃত্যুঞ্জয়ের উপরে, ওর ধারণা যে নেক্সট বাংলাদেশ থেকে 1 নম্বর হবে হচ্ছে মৃত্যুঞ্জয়, যদিও মৃত্যুঞ্জয় অলরেডি পথ হারায় ফেলছে বলে আমি সন্দেহ করি। তো যাই হোক, তানজিম সাকিব ওইটা বিশ্বাস করে যে তাদের কাজ হচ্ছে এখন বাংলাদেশ দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করা। ভাই এই স্বপ্নটা দেখতে শেখেন। এই যে আপনাদের আগে পুরো কয়েকটা জেনারেশন মিডিওকোর থেকে গেল, একদমই মিডিওকোর থেকে গেল, এটা শুধু যোগ্যতার কারণে না, ওরা স্বপ্নটা নাই, ওরা যোগ্যতার যে আছে এই স্বপ্নটাই দেখতে সাহস পায় না। এই সাহসটা আনেন ভিতরে। আপনার যোগ্যতা কি, স্কিল কি, কোচ কি বলছে, আপনার ট্র্যাক রেকর্ড কি, সব বলে যান। স্রেফ নিজেরা আয়নার সামনে দাঁড়ায় বলেন আই উড বি নাম্বার 1 অফ দ্য ওয়ার্ল্ড। এই কথাটা আপনি যেদিন বিশ্বাস করে আয়নার সামনে বলতে পারবেন, আপনি কোনো না কোনো দিন ওইখানে পৌঁছাবেন। আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে স্রষ্টা কখনো কোনো ভীরু কাপুরুষের পাশে থাকে না। যে লোক নিজে নিজের নিয়ে ওই স্বপ্নটা না দেখে ওই জায়গায় পৌঁছাতে না চায়, তার স্রষ্টাও সহযোগিতা করে না। সেই সহযোগিতাটা আপনি স্রষ্টার কাছে পাইতে চাইলেও আপনাকে সাকিবের মতো সাহস দেখাতে হবে, সাকিবের মতো ক্ষুধা দেখাইতে হবে, সাকিবের মতো স্বপ্ন দেখতে পারতে হবে। আমরা সাকিবের কাছ থেকে সবকিছু নিব না, সবকিছু নেওয়ার দরকার নাই, কিন্তু এই স্বপ্ন আর ক্ষুধাটা সবাই নিই। এই বুড়ো সাকিব, বুড়োই বলি যদিও আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু এই 38-39 বছর বয়স তো ক্রিকেটারের জন্য অনেক। এই বুড়ো সাকিব যে ক্ষুধা এবং স্বপ্নটা দেখালো, এই পথে আসেন সবাই হাঁটি। শুধু ক্রিকেটার না, ফুটবলাররাও যদি কেউ কোনোদিন এই কন্টেন্ট দেখেন আজকে বা কোনো একদিন দেখেন, আপনারাও ওই চ্যালেঞ্জটা নেন যে আমরা হামজা হব, আমরা মেসি হব, আমরা ওই পর্যায়ে যাব। কেন এই যে আবাহনী চ্যাম্পিয়ন হবো, মোহামেডান চ্যাম্পিয়ন হবো, কেন শুধু একটু জাতীয় দলে গ্রুপিং করে ঢুকতে পারবো, এইটাই কেন জীবনের শেষ চাওয়া হবে? যাই হোক, সবার স্বপ্ন বড় হোক, সবাই একদম